যে বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক জায়জায়দিন পত্রিকায় ছিলেন, বিখ্যাত কলামিস্ট এবং চলতিপত্র নামে 90-এর দশকে একটি মানে সে সময় খুব সারা জাগানো একটি সাময়িকী ম্যাগাজিন, সেটা তিনি নিজে সম্পাদনা করতেন বিভুরঞ্জন সরকার। তিনি সকাল থেকে নিখোঁজ, এই খবর ছড়িয়ে পড়েছিল। এরপর মেঘনায় তার লাশ পাওয়া গেছে। প্রথম আলো সেই খবর দিচ্ছে, মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জনের, ধারণা পুলিশ ও স্বজনদের। তো সেখানে পত্রিকাটি লিখছে যে বিকেলে বলাকিরচর এলাকার মেঘনা নদীতে লাশটি ভাসছিল। পরে 999 এর মাধ্যমে লোকজন তাদেরকে সেটা জানালে পুলিশ যায় এবং লাশটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে তার স্বজনেরা ছবি দেখে শনাক্ত করেছেন। তো যে এখানে যেই খবরটি দেখছি না, আমার ধারণা যে হয়তো কোথাওই দেখব না, সেটা হচ্ছে যে মানে বিভুরঞ্জন সরকার নিহত হওয়ার আগে একটা নোট, একটা চিঠি, ইমেইল তিনি bdnews24.com কে করে গেছিলেন বলে bdnews24.com এই লাশ উদ্ধারের আগেই কিন্তু সেটা চেপেছিল। এবং সেখানে বিভুরঞ্জন সরকার তার নানা রকম আর্থিক টানাপোড়েন, সেসবের কথা, যেমন পারিবারিক নানা রকম সংগ্রাম, মানে একজন সাংবাদিকের, সৎ সাংবাদিকের যা হওয়ার কথা সেসবের কথা যেমন উল্লেখ করেছিলেন, শিখেছেন যে শেখ হাসিনাকে সামরিক বাহিনীর ব্যবস্থাপনায় সামরিক হেলিকপ্টারে ভারত পাঠানো হয়েছে। এবং সেই কলামিস্ট প্রশ্ন করে তুলেছেন যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই পুলিশদের কারা হত্যা করলো সে বিষয়টিও তুলে ধরা দরকার, তদন্ত হওয়া দরকার। কারণ জুলাই আগস্ট আন্দোলনে তো শুধু আন্দোলনকারীরা নিহত হননি, পুলিশও নিহত হয়েছিলেন। এই কলামটি ছাপার পর থেকেই নাকি বিভুরঞ্জন সরকার লাল চক্ষের, মানে রক্তচক্ষুর সম্মুখীন হচ্ছিলেন, সেই সংবাদপত্রেও তার কাজ করা মুশকিল হয়ে যাচ্ছিল, এই কথাও তিনি লিখেছেন। মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার অবস্থা, সাংবাদিকতার অবস্থা, সাংবাদিকতা পেশায় থাকা সৎ মানুষের আর্থিক অবস্থা, এই সব কিছু নিয়ে আসলে একটা নতুন প্রশ্নের, অনেক রকম প্রশ্ন, নতুন নয় পুরনো প্রশ্নগুলোকে আবার খুঁচিয়ে তুললো যেন বিভুরঞ্জন সরকারের এই মৃত্যু। এই ঘটনাটি প্রথম আলোতে এখন শিরোনাম হিসেবে আছে, তবে সেই নোটটির কথা, যেখানে তিনি সাংবাদিকতায় তার উপর চাপের কথা বলেছেন, সে কথা নেই প্রথম আলোতে। এছাড়া খবর আছে চোর সন্দেহে মপ করে 3 কিশোরকে বেঁধে মারধর, একজন নিহত। চট্টগ্রামের রাউজান থেকে প্রতিনিধি কথা জানিয়েছেন, যেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে সাম্প্রতিক সময়ে তিনি যে পত্রিকায় কাজ করছিলেন, আজকের পত্রিকা, সেই পত্রিকায় একটি কলাম তিনি ছেপেছেন, যেই কলামে কলামিস্ট লিখ ফটিকছড়িতে 3 কিশোরকে চোর সন্দেহে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। তারপর নিহত কিশোরের নাম 15 বছরের ছেলে রিহান মুহিন, সে একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির ছেলে। পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান ওই কিশোর 3 বন্ধু সহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন, পরে পরিকল্পিতভাবে মপ করে পেটানো হয়েছে। মানে ছবিটা পত্রিকায় দেখলে বুকে গিয়ে লাগে, কিন্তু এই ছেলেটি 3 জন একসাথে ফিরছিল, হঠাৎ করে কেন তাকে মপ করে 7 থেকে 8 জন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন। এরপর এই 3 জন কিশোর দৌড়ে একটা নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। 3 কিশোরকে রশি দিয়ে বেঁধে মপ করে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে রিহানের মৃত্যু হয়, আর 2 জনকে পরে স্থানীয় কিছু বাসিন্দা উদ্ধার করে। কেন, কি কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। মানে ভাব দেখে মনে হচ্ছে বাংলাদেশের অনেক যুবকের কি এটা একটা শখে পরিণত হয়েছে কিনা, যে তারা দেখেছে যে 3টি মানে নিরীহ বেচারা কিশোর একা একা হেঁটে যাচ্ছে, কাজেই তারা ধাওয়া করে ওই 3 কিশোরকে রশি দিয়ে পিটিয়ে মেরে, একজনকে মেরেই ফেলেছে, আর 2 জনকে মানে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা প্রায় মৃত অবস্থায়। মানে এটা কি আমাদের তরুণদের একদলের শখে পরিণত হলো কিনা? 1 বছর ধরে ক্রমাগত এই কাজ চর্চা করতে করতে আমার কাছে অন্তর্বর্তী সরকার খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে তারা মানে বিবৃতি দিচ্ছেন, ব্যস্ত আছেন। অন্তর্বর্তী সরকার বলেছে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। তারা গণমাধ্যমকে সতর্ক করেছে। প্রেস উইং সতর্ক বার্তা জানিয়ে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি গতকাল বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম প্রচার করেছে। সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো সেই কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে অডিও সম্প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। খুবই মানে আমরা দীর্ঘ সময় সংবাদ মাধ্যমে বলেছি, সংবাদ মাধ্যমে সুশীল সমাজের প্রতিনিধিরা আসিফ নজরুল্লাহ বলেছেন যে এই সন্ত্রাস বিরোধী আইন একটা কালা কানুন। আমি দেখছি এই সন্ত্রাস বিরোধী আইন খুব গুরুত্বের সঙ্গে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার করছে। প্রথম আলোতে আরো খবর, মানে লাশের পর লাশের খবর। মনে হয় বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজ সচেতন ব্যক্তিদের বোধহয় এখন সে প্রশ্ন করারও একটা সময় চলে এসেছে। প্রথম আলোতে এছাড়া খবর, কক্সবাজারে সন্ধ্যায় আটক করে পুলিশ, ভোরে থানা হাজতে ঝুলছিল যুবকের লাশ। মানে হাজত থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি ওই যুবক থানা হাজতের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি চকরিয়া পৌরসভার কমল চৌধুরীর ছেলে। এই ছেলের নাম দুর্জয় চৌধুরী, 27 বছর বয়স। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। তার নিহত দুর্জয়ের বাবা বলেন যে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের চেক জালিয়াতি ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ তুলে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খাতুন দুর্জয় চৌধুরীকে পুলিশের হাতে সোপর্দ করেন। তিনি বলেন টাকা আত্মসাতের অভিযোগ তুলে দুর্জয়কে 10-12 দিন ধরে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এতে দুর্জয় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বোধ করছিলেন।
বিবিসি বাংলার খবর, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর চিন্তা কতটা কাজে দেবে। আপনারা জানেন আমি কয়েক দফায় বয়ানে এই কথাটা উল্লেখ করেছি, যত খবর নবনীতা চৌধুরীর সাথেও বলছিলাম যে বাংলাদেশে পরপর দুজন পাকিস্তানের মন্ত্রী আসছেন। এখন সফর করলেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী, আর এর পরপরই আসছেন ইসাকদার পররাষ্ট্রমন্ত্রী এবং